নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল যখন আমরা আপনার রায় নিয়ে আলোচনা করছিলাম, সেই সময় আমরা আলোচনা করছিলাম রাহুল গান্ধী, তিনি অসম থেকে বাংলায় ঢোকার ঠিক মুখে তিনি অসমে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁর এবং তাঁর দলের দারুণ রিশতার কথা উল্লেখ করে বলেছিলেন যে দুপক্ষেরই কেউ কেউ কিছু কথা বলছেন, কিন্তু সেটা কোনোভাবেই যে সমঝোতার জায়গা, সেই সমঝোতাকে আঘাত করবে না। গতকাল আমরা দেখিয়েছিলাম যে গতকাল বীরভূমের যে বৈঠক ছিল, সেই বৈঠকের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টি আসনেই প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন, এমনটাই সূত্রের খবর। আর রাত পোহাতে না পোহাতেই বর্ধমান উড়ে যাওয়ার আগে দ্ব্যর্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেলেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একলাই লড়বে 2024-এ। যদিও এতেও ক্ষান্ত হচ্ছে না কংগ্রেস। 10 জনপদ ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি এরপরও নরম বার্তাই দিয়ে রাখতে চলেছেন। শুধুমাত্র বাংলায় নয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে আপের সঙ্গে কংগ্রেসের সেখানে আসন সমঝোতা হচ্ছে না। তাহলে কি সব মিলিয়ে ইন্ডিয়া বা I.N.D.I.A জোট এই মুহূর্তে 20 মাও চলে? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন ডক্টর শান্তনু সেন, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। মঙ্গলবারই ন্যায়যাত্রা থেকে বড় মুখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছিলেন রাহুল গান্ধী। আশা প্রকাশ করেছিলেন বাংলায় কংগ্রেস তৃণমূলের জোট নিয়ে। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। 24 ঘন্টার মধ্যেই ফিকে হয়ে গেল রাহুলের দারুণ রিস্তার দাবি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে আর করতে যাবো। ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে বৃহস্পতিবারই বাংলায় পা রাখবেন রাহুল। তার ঠিক আগে মমতার দাবি কংগ্রেসের কর্মসূচি নিয়ে তাকে কিছু জানানোই হয়নি। ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার এসে ব্যাকলগ কাটছি। আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছে, না জানাই। মমতার কড়া বার্তার পরে অবশ্য হাল ছাড়তে নারাজ কংগ্রেস। তৃণমূল নেত্রীকে বিরোধী মঞ্চের অন্যতম স্তম্ভ দাবি করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না। इंडिया गठबंधन का एक स्तंभ टीएमसी है। इंडिया गठबंधन की कल्पना हम नहीं कर सकते ममता जी के बिना। कल हम पश्चिम बंगाल में प्रवेश कर रहे हैं, सीट शेयरिंग की बातें चल रही हैं और कुछ ना कुछ रिजल्ट निकलेगा जो सभी को संतुष्ट रखेगा। 24 লোকসভা ভোটে কেন্দ্রের মোদী সরকারের মোকাবিলায় গত বছরই একজোট হয় বিরোধী দলগুলি, যে মঞ্চের পোশাকি নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে ইন্ডিয়া। এক মঞ্চে থেকেও বাংলায় বাম ও তৃণমূলের জোট যে সম্ভব নয় তা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন দুই শিবিরের নেতারা। তবে জোট নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চালাচ্ছিল তৃণমূল। সমান্তরালভাবে চলছিল দু দলের ঠোকাঠুকিও। সাম্প্রতিক অতীতে জোট প্রশ্নে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগে ইন্ডিয়া শিবিরের দুই দল। অসমের স্থানীয় ভোটের ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতারাও তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে আক্রমণ জারি রাখেন। এদিন মমতার একলা চলো বার্তার পর বাংলার শাসক দলের বিরুদ্ধে আবারও সরব প্রদেশ নেতৃত্ব। উনি প্রথম থেকে উদ্যোগী ছিলেন, তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন, তিনি কখনো জোটের কথা বলছেন, কখনো পিছিয়ে আসছেন, কখনো এগোচ্ছেন, কখনো পিছুচ্ছেন। আলটিমেটলি তিনি কোন জায়গাটায় গিয়ে কখন দাঁড়াবেন সেটা আপনিও বলতে পারবেন না, আমি বলতে পারব। আদতে বিজেপিকে সুবিধা দেওয়া হবে বলে আমার মনে হয়। জোড়াফুল শিবির অবশ্য বাংলায় জোটের জন্য দায়ী করছে প্রদেশ কংগ্রেসকেই। দুমুখ নীতি এআইসিসি এতদিন বরদাস্ত করেছে কেন? এর জন্য সম্পূর্ণভাবে আমরা বারবার বলেছি, এআইসিসি নেতারা আপনারা দেখুন যে দিল্লিতে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিচ্ছেন আর রাজ্যে আপনাদের কয়েকজন বিজেপিকে অক্সিজেন দিচ্ছে। এ দুটো একসঙ্গে হতে পারে না।
রাজনীতির কারবারিদের একাংশের মত, তৃণমূল ও প্রদেশ কংগ্রেসের এই কাজিয়া বাড়তি অক্সিজেন যোগাবে বঙ্গ বিজেপিকে। একই সঙ্গে মমতার একলা চলোর বার্তা স্বস্তিতে রাখবে কংগ্রেসের পুরনো জোটসঙ্গী বামেদেরও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যেই কিভাবে হাসি এবং বিমর্ষতার দোলাচল সেটা একদম বিপ্রতিপ অবস্থানে চলে যায়। আজকে সারাদিন ধরে আমরা খুব গ্লুমি ওয়েদার দেখেছি, কিন্তু গতকাল যখন আমরা এই আলোচনা শুরু করছিলাম তখন শতরূপকে খুব বিমর্ষ দেখাচ্ছিল, সিপিআইএমকে একটু বিমর্ষ দেখাচ্ছিল, রাহুল গান্ধী সরাসরি দারুণ রিশতার কথা বলেছেন। আর আজকে চওড়া হাসি বামেদের মুখে, সায়ন বসে রয়েছে, সেই চওড়া হাসি দেখা যাচ্ছে। সায়ন, গতকাল যে বুকে চিনচিন ব্যথাটা করছিল, আজকে হঠাৎ করেই বাস্তবে না হলেও বাইরের আকাশে না হলেও মনের মধ্যে একদম ঝকঝকে আকাশ। আমরা জানি তো মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কত দূর হতে পারবেন। যে যাই বার্তা দিক আর যাই দিক, আমরা জ্যোতিষ না হতে পারি, কিন্তু রাজনীতি কত দূর অবধি কী জল গড়ায়, মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির বিরুদ্ধে কত দূর অবধি যান, তা দেশের মানুষ কম বেশি ভালো করে জানেন। আমরা আগেও বলেছিলাম দিল্লি যাওয়া ট্রেন আমরা উঠেছি, টিকিট কেটেই আমরা উঠেছি। এখন টিকিট না কেটে কেউ উঠে পড়েছেন। অনেকে বলেছিলেন যে সীতারাম ইয়েচুরি কেন গিয়ে বসে আছেন, সীতারাম ইয়েচুরি কেন গিয়ে মমতা ব্যানার্জির সাথে বসে আছেন, সীতারাম ইয়েচুরি ওখানে কেন গেছেন। আমরা স্পষ্টত প্রথম থেকে বলে এসেছি, ধৈর্য ধরুন, চেকার উঠলে যে টিকিট না কেটে উঠেছে টুক করে নেমে পড়বে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় তো মমতা ব্যানার্জি কার্যত নেমে পড়ার মুখে ছিলেন, নামেননি। উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় ট্রেন থেকে নেমে গেছিলেন, আর এখন তো ভোট ডিক্লেয়ার হওয়ার আগে জোট ভেঙে নিজেই বেরিয়ে চলে আসলেন। আসলে মমতা ব্যানার্জি ইন্ডিয়ার মঞ্চে যেতেন মানুষকে কনফিউজ করবার জন্য। হঠাৎ করে একবার একজন প্রধানমন্ত্রীর নাম উনি প্রপোজ করে দিয়ে চলে আসলেন, আর অন্য কেউ বলেনি। উনি আর আপ যে দলের নেতা আবার আজকে বলে যে পাঞ্জাবে আমাদের সাথে কোনো সিট অ্যাডজাস্টমেন্ট হবে না, অন্য বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কনফিউশন তৈরি করতে চেয়েছিলেন মঞ্চের মধ্যে বসে। আমি তোমাকে 3-4টে কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন আমি একলা লড়াই করব। আমরা তো আগেও বলেছিলাম পশ্চিমবাংলার বুকে ইন্ডিয়া মঞ্চ মানে বাম, কংগ্রেস, সেকুলার ফোর্স। এটা আমাদের আজকের কথা নয়, বহু দিনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইতে যে থাকবেন না, ওনার নিজের দলকে বাঁচাতে হবে ইডি সিবিআই এর থেকে, ভাইপোকে বাঁচাতে হবে ইডি সিবিআই এর থেকে। এসএসসি, টেট, একের পর এক দুর্নীতি, কেন্দ্রের সরকারের আশীর্বাদের হাত যদি মাথায় না থাকতো তাহলে দল এতদিন বাঁচিয়ে রাখতে পারতেন না। তো স্বাভাবিকভাবে বিজেপির বিরুদ্ধে যখন সবাই এক কাট্টা হচ্ছে, তুমি কংগ্রেসের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়ে এক কাট্টা করে দাও, এই বার্তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন। কিন্তু এই যে তুমি বলছো যে সায়ন আজকে তোমরা চওড়া হাসি হাসছো, এই হাসি থামবে না, এই হাসি চলবে। রাজ্যের মানুষ স্পষ্টত বুঝতে পারছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার বিজেপি বিরোধী যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মনে করছেন বিজেপি দেশের সংবিধান ভাঙছে, বিজেপি দেশের সংবিধানের মূল কথার বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, তারা ভালোভাবে আজকে স্পষ্টত আমার এখানে শান্তনুদার কাছে প্রশ্ন। শান্তনুদা, যতবার গত জুন থেকে শুরু হয়ে যতবার এই জোট নিয়ে আলোচনা হয়েছে, বামেরা তারা বারবার দাবি করে এসেছেন যে একটু অপেক্ষা করুন, যেটা সায়ন বলল একটু আগে, অপেক্ষা করুন, দেখবেন যে তৃণমূল কংগ্রেস থাকবে তো নাই, বরং জোট ভেস্তে দেবে। দেখুন, আজকে তো সেটাই হলো। প্রথম কথা আমি বলি যে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে কথা বলছেন, সেই ইন্ডিয়ার নামটা কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আজকে সায়নের কাছে সেকুলারিজমের কথা শুনতে হবে। যারা একটা আদ্যপ্রান্ত কমিউনাল পার্টি বিজেপিকে মদত করার জন্য তাদের ভোট কাটুয়া পার্টনার যারা রয়েছে আইএসএফ, তাদের সাথে মঞ্চ শেয়ার করে, আজকে সায়নের কাছ থেকে আমাকে শুনতে হবে যারা জ্যোতিবাবু একসময় শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ীর সাথে মিটিং করেছিলেন, আজকে সায়নের কাছ থেকে আমায় শুনতে হবে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপির সাথে হাত মিলিয়ে চলে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে তাবড় নেতা মন্ত্রীরা প্রতি মুহূর্তে ইডি সিবিআইয়ের দ্বারা আক্রান্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে বারবার বিব্রত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, তাদের ন্যায্য পাওনা আটকে দেওয়া হচ্ছে, যেটা নিয়ে সিপিএম বা কংগ্রেসের মুখে কোনো কথা শোনা যায় না। অন্যদিকে সুজন চক্রবর্তী, যার নামে সুদীপ্ত সেন জেলে বসে লিখে দিচ্ছে যে আমাকে এত কোটি টাকা এতবার দিতে হয়েছে, যার বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত ডগ স্কোয়াডে কাজ করতো, দীর্ঘদিন তিনি তার মাইনে নিয়েছেন, মারা যাওয়ার পর কুকুরের পেনশন তিনি নিয়েছেন,
যার বাড়িতে সিপিএমের একঝাঁক নেতা নেত্রী যারা চিরকুটে চাকরি পেয়েছে বলে বিভিন্ন অভিযোগ, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই ঘুরেও তাকাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের আপাদমস্তক নেতাদেরকে বিব্রত করছে ইডি সিবিআই দিয়ে, তাদেরকে প্রহার করছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে তৃণমূলের কর্মীরা। আর তৃণমূল নাকি বিজেপির সাথে সেটিং করে প্রত্যেকটা নির্বাচনে, এটা প্রমাণিত। সিপিএম এর সেই প্রশ্ন হচ্ছে যে কেন শেষ পর্যন্ত আপনারা এই রাজ্যে জোটটা করছেন না কেন? দুটো সম্পূর্ণ আলাদা। আবার বলছি, স্টেট ইস্যু আর ন্যাশনাল ইস্যু কখনো এক নয়। আমাদের লক্ষ্য কি বিজেপিকে হারানো, জোটের উদ্দেশ্য কি বিজেপিকে হারানো। এই রাজ্যে বিজেপিকে কে হারাতে পারে? তৃণমূল ছাড়া কেউ পারে না, এটা বারবার প্রমাণিত। কংগ্রেস সিপিএম হাত মিলিয়েও বিধানসভায় শূন্য হয়ে গেছে। আজকে কংগ্রেসের কথা যখন কংগ্রেসের প্রতিনিধি আসবে, বলবো এই রাজ্যে আপনারা এমন একজনকে সভাপতি করে রেখে দিয়েছেন, আমরা মনে করি যিনি বলেছেন যে আমি প্রয়োজন হলে নির্দল হয়ে দাঁড়াবো, সবার আগে তো আপনাদের তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে। আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন সারা দেশে কংগ্রেস 300টা আসনে লড়ুক। বাকি যে রাজ্যে যে রিজিওনাল পার্টি বিজেপিকে লড়ে নিতে পারে এবং হারাতে পারে বলে প্রমাণিত, সেই রাজ্যে তাকে লড়তে দিতে হবে। সুমনদা এখনো পর্যন্ত এখানে বিজেপি বিরোধী শক্তি নেই। জয়রাম রমেশ, যিনি দর্শন পথের অত্যন্ত ঘনিষ্ঠ, রাহুল গান্ধীর সফর সঙ্গী, তিনি এখনো পর্যন্ত নরম বার্তা দিচ্ছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরাসরি জোটের আগের দরজা বন্ধ করে দিল, অর্থাৎ নির্বাচনের আগে জোটের দরজা বন্ধ করে দিল। আমি একটা কথা বলি, দারুণ রিশতা টিশতা কোথায় গেল? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ রিশতা মানে রাহুল গান্ধী কোথায় এটা বলতে চেয়েছেন যে সীতারাম ইয়েচুরির সঙ্গে আমাদের দারুণ রিশতা নয়? না, সেটা তো রাহুল গান্ধী বলতে চাইছেন যে বাইডেনের সঙ্গে আমার দারুণ রিশতা নয়, বা ভ্লাদিমির পুতিনের সঙ্গে। প্লিজ কাম টু দ্য পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি মনে করেছেন দারুণ রিশতা, উনি একজন রাজনৈতিক নেত্রী, ওনার সঙ্গে কংগ্রেসের ভালো সম্পর্ক। রাহুল গান্ধী মনে করেছেন, রাহুল গান্ধী বলেছেন তার সঙ্গে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোটের কোনো প্রেক্ষিত নেই। আমরা প্রশ্নটা হয়েছিল না, আমরা প্রথম প্রশ্নটা হয়েছিল। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি সাংবাদিক নন, আমি সাংবাদিক, তাই আমি খুব জোর দিয়ে বলছি কি কনটেক্সটে দারুণ রিশতার কথা বলেছেন রাহুল গান্ধী। আমি আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি। পাটনা বৈঠকের পর প্রথম দিন যখন সাংবাদিক সম্মেলন হয়েছিল, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে পরিষ্কার সেই দিনই বলে দিয়েছিলেন এক একটি রাজ্যের প্রেক্ষিত আলাদা। ইন্ডিয়া জোট বা প্ল্যাটফর্ম যাই হোক, ইন্ডিয়া জোট মানেই যে আমরা সবার সঙ্গে সবাই মিলিত হয়ে সিট ভাগ করে, সিট অ্যাডজাস্ট করে ভোট লড়ব, এরকম কোনো কমিটমেন্ট বা অব্লিগেশন এই মিটিংয়ের থেকে কিন্তু তার নির্যাস বেরোয়নি। একটা কথা হচ্ছে খুব পরিষ্কারভাবে জয়রাম রমেশ খুব সুন্দর কথা বলেছেন, সফট কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটা ওনার শিষ্টাচারিতা। কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে, আমরা ওনার পূর্ব পরিকল্পিত এজেন্ডার ভাগিদার হব কেন? এটা তো ওনার পূর্ব পরিকল্পিত ব্যাপার। কিছুটা এগিয়ে গিয়ে ওই ট্রেনে ওঠার মতন, কিছুটা এগিয়ে গিয়ে ডেস্টিনেশন অবধি না পৌঁছে মাঝ রাস্তায় নেমে যাওয়া। কারণ ওনার আলাদা কম্পালশন রয়েছে, বিজেপিকে খুশি করার ব্যাপার রয়েছে, ওনার দল এবং ওনার বিভিন্ন কাছের মানুষদের পিছনে সিবিআই এবং ইডি আছে। উনি কি করে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবেন? এটা তো আমরা জানতাম, আমরা বরাবর বলেছি, আপনার প্যানেলে বসে বলেছি, আপনার শিষ্টাচারিতার সঙ্গে প্র্যাকটিক্যালিটিকে কি করে জড়াবো আমি? বিমলদাকে এই সময় দাঁড়িয়ে ওদের সবচেয়ে বলতে হবে কিছু আর বলার প্রয়োজন নেই, যা জোটের অবস্থা দেখছেন। আমি শেষ করে দিচ্ছি। ন্যায়যাত্রা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। কি বলেছেন? বাংলার পোর্শনের ন্যায়যাত্রাটা অন্যায় যাত্রা। আমিও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটে থাকাটা অন্যায়, উনি চলে গেছেন, ভালো আমার কেউ যদি গোল করে দেয় আমি কি করব ভাই? আমি বসে বসে শুনবো, তারা নিজেরা মারপিট করবে, আমি দেখে হুইসেল দেবো না। অনেক সময় মজা দেখা যায়। এখন কথা হচ্ছে এই দুটো লাইন মনে পড়লো, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, চলছে কংগ্রেসের পক্ষ থেকে। যতই মারো প্রেম পক্ষ থেকে, মানে জয়রাম রমেশের পক্ষ থেকে, ঝাড়খণ্ড পার্টি করেন বলে তো আমি জানি না, অধীর চৌধুরীর পক্ষ থেকে নয়। যাই হোক, আরে উনি সর্বভারতীয় একজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেস, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, আপনিই তো বললেন। সুতরাং মেরেছ কলসির কানা কংগ্রেসের বক্তব্য তা বলে কি প্রেম দেবো না? আর তৃণমূলের বক্তব্য যতই করে ঝোলাঝুলি, তোমার জন্য শূন্য থলি দেবো না, কিচ্ছু পাবে না। এই নাটকটা চলবে আগামী দিনে। হ্যাঁ, আসলে যদি অ্যাবসলিউটলি একটা জোট তৈরি হয় একটা সুযোগ সন্ধানী মনোবৃত্তি থেকে, এটাই হয়।
কংগ্রেস আজকে নরম বার্তার কথা বলছে। নরম বার্তা আজকে যখন পঞ্চায়েত নির্বাচনে প্রথম যে মানুষটি মারা গিয়েছিল, মার্ডার হয়ে গিয়েছিল, হি ওয়াজ এ কংগ্রেসম্যান। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে ফুলচাঁদ শেখ, হ্যাঁ একদম, পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল মল্লিকার্জুন খাড়গে, যতদূর জানি তিনি কংগ্রেসের এই মুহূর্তে সভাপতি। তার বক্তব্য ছিল আমরা যে কোনো হিংসার বিরোধী। প্রশ্ন করা হলো তৃণমূলের ভূমিকা, কিচ্ছু বলেননি তিনি। আর গৌরব বল্লভ যা যা বলেছিলেন, আমি এখানে জাস্ট গৌরব বল্লভ তাদের কেন্দ্রীয় প্রবক্তা, আমি বলে দিই কোট আনকোট, there is no place for violence in democracy, but there is a difference between supporting the people who indulge in violence and opposing the persons who perpetrate violence. As we see, Bengal government is not standing with the perpetrators. বাংলার কংগ্রেসীরা প্রতিবাদ করেছিল। আমি কিন্তু সেটা পরের কথা, এটা বলেছিলেন তো গৌরব বল্লভ। অর্থাৎ একেবারে নরম জায়গা থেকেই ছিল, তখন থেকেই বার্তা দেওয়া চলছিল, ভাই যতই চড়থাপ্পড় মারো আমি মাথা পেতে দেবো, কিছু সিট ছাড়ো নইলে বিপদ। আসলে এখান থেকে দুটো বিষয় আমার কাছে মনে হয়। এক, কংগ্রেস এবারেও অন্তত এখানেই বলে যাচ্ছি আজকে, পরে যখন হবে তখন না হয় আলোচনাটা করা যাবে, কংগ্রেস লড়াই করছে 55টা আসনের জন্য, প্রধান বিরোধী দল হওয়ার জন্য। কংগ্রেস জেতার জন্য লড়াই করছে না। ফলে যদি একটা দুটো তিনটে মিলে 55 আসন যদি পাওয়া যায়, কংগ্রেসের এবারে 40 থেকে 45 আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি সুখ স্বপ্ন দেখুন। একদম, হ্যাঁ ঠিক আছে, সুখ স্বপ্ন দেখবো, কি করবো। দ্বিতীয় কথা হচ্ছে যে 22শে জানুয়ারির পর ভারতবর্ষটা বদলে গেছে, কিন্তু একদম বদলে গেছে, সমাজ রাজনীতি সব বদলেছে, এরা প্রত্যেকেই রিয়েলিটি করছে। আচ্ছা, আমার কথার সময় বলার দরকার, এবং রাম এমন চেষ্টা করছে, এটা থামাতে হবে কিন্তু। রাম এমন, তিনি সিপিএম নেতা আগুন ঘর বিপ্লবী সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূল নেতাকে এক স্টেজে তুলে দেন, ওটা নেতাজি নন, রাম তুলেছেন। ফলে আরো এরকম অনেক নাটক দেখবো আমরা, আগামী দিনে এটা ঘটবে। শ্রমিক ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিম তারা কি বলছেন দেখাবো। কেন বাপু কিছু নেই বলো তো কি বলবো। আমি এখন কুচবিহার যাচ্ছি, চলুন আপনারা কুচবিহারে, রাহুল গান্ধী জি আসবে কালকে, তাই রিসিভ করতে যাচ্ছি। আমি জানি না अलायंस के बारे में কিছু नहीं, उन्होंने कहा है ममता कौन के कहा है, यासी वाले को पूछिए और जो कह रहे हैं उनको पूछिए। জোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ। আমরা আগেও বলেছি যে 2024-এর যে নির্বাচন, সেখানে কার্যত জোট অনুপস্থিত। আমরা আন্তরিকভাবে চাই পশ্চিমবঙ্গের সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হোক। এরকম দূরে দূরে থেকে কেউ কাউকে দেখে ওই তুমি কি এমনি করেই থাকবে দূরে, এ ধরনের গান গেয়ে কোনো লাভ নেই। মনোমালিন্য ত্যাগ করুন, নিজের ঐক্যবদ্ধ হন, কমন মিনিমাম প্রোগ্রাম বানান, এখন থেকে চেষ্টা করুন, তাহলে 2029-এ একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন, বিরোধী জোট হিসেবে। সেটা গণতন্ত্রের পক্ষে মঙ্গল হবে। কংগ্রেসকে ঠিক করতে হবে, তারা যদি বামদেরকে সঙ্গে পেতে চান, তারা যেমন বিজেপির সঙ্গে কখনো কংগ্রেস যাবে না, এটা নিশ্চিত। আর মমতা ব্যানার্জি যেমন বলছেন ভোটের পরে দেখে নেবো কোন দিকে যাব, ওজন দরে বিক্রি হবো বা সোনার দরে বিক্রি হবো কি পিতলের দরে বিক্রি হবো, সেটা কংগ্রেস সেটা করবে না, বামপন্থীরা করবে না। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা যে সরাসরি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে 2024-এ তৃণমূল কংগ্রেস একলাই চলবে। বামেরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটাই করে আসছিল যে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে থাকছে, প্রথম থেকে অন্তত ফোরফ্রন্টে থাকার একটা আবহ সেটা তৈরি করছে, কিন্তু ঠিক মাঝপথে জোট ভেস্তে দেবে। দেখুন, বিজেপির মুখপাত্র যে লাইনটা বলেছেন, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, কংগ্রেস যদি এই নীতিটা নিয়ে চলে তাহলে আমার মনে হয় যে কংগ্রেসের জন্য অত্যন্ত ভালো ডিভিডেন্ড দেবে। দেখুন, কংগ্রেস কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো খারাপ কথা বলছে না, কিন্তু আবার একই সঙ্গে আমি এটা জানি যে মোহাম্মদ সেলিম প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে মালদায় তিনি রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় জয়েন করবেন। অর্থাৎ সাপও মরল, লাঠিও ভাঙল না, জোট ভাঙার যাবতীয় দায় তৃণমূলের ঘাড়ে থাকলো। কিন্তু কংগ্রেস যে জোট করতে আন্তরিক এবং কোনো জায়গায় কোনো বিজেপি বিরোধী দলের সঙ্গে কোনো দ্বন্দ্বে যেতে চায় না, সেটা প্রমাণ করবে। দেখুন, এটা কিন্তু সত্যি যে পাঞ্জাবে ভগবান মানের সঙ্গে কংগ্রেসের কোনো চুক্তি হয়নি, কিন্তু এটাও সত্যি যে দিল্লিতে সিট ভাগাভাগি চূড়ান্ত হয়ে গেছে। ফলে আমি অবাক হব না যদি কংগ্রেস হঠাৎ করে আগ বাড়িয়ে তৃণমূলকে আসাম বা মেঘালয়তে একটা সিট ছেড়ে দেয়। দেখুন, কংগ্রেস কি দেখাতে চাইছে সেটা খুব পরিষ্কার।
আর কংগ্রেসের সেই দেখানোর জন্য আমি বরঞ্চ উল্টো বলবো যে বিজেপির জন্য চিন্তা। কারণ বামেদের ভোট রামে না গেলে তো 2019-এ বিজেপি পশ্চিমবাংলা থেকে 18টা আসন পেত না। জোট যদি খারাপ জায়গায় থাকে, জোটের ভাগ্য যদি খারাপ হয়, তাহলে শ্রমিক ভট্টাচার্যের ভাগ্য সবচেয়ে খারাপ হবে। কারণ তাহলে আবার নেপালদেব ভট্টাচার্যের মতো কেউ দমদম সিটে দাঁড়িয়ে গিয়ে শ্রমিক ভট্টাচার্যকে হারিয়ে দেবে। যদি নেপাল ভট্টাচার্যর ভোট যদি সেবার বামেরা ধরে রাখতে না পারতো, তাহলে সৌগত রায় জিততে পারতেন না। সো পশ্চিমবঙ্গে যে ভোট পার্সেন্টেজ, সেখানে যদি কংগ্রেস এবং বামেরা আলাদা লড়ে, তাহলে তাদের যেমন ভালো, তেমনি বোধহয় বিজেপির ক্ষতি। কারণ মোট বিরোধী ভোটটা যদি বিজেপির দিকে না যায়, তাহলে বিজেপির পক্ষে 2019-এর পারফরমেন্স 18টা আসন নেওয়াটা কঠিনতম জিনিস। ফলে রাহুল গান্ধী খুব জেনে বুঝে, এবং আমার ধারণা উনি এটা ধারাবাহিকভাবে বিহার অবধি চালিয়ে যাবেন, এবং তাতে ওনার একটা অ্যাডভান্টেজ আছে যে এতদিন যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল, সেই দীপঙ্কর ভট্টাচার্য বা যোগেন্দ্র যাদবরা কিন্তু ওনার সঙ্গেও আছেন। ফলে ওনাকে চট করে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গ থেকে, এবং বিহার বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃহত্তর বাম কংগ্রেসের সঙ্গে র্যালি করে যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন সুমনদা, যে যদি এই পরিস্থিতি হয় যে তৃণমূল মনে করে যে 42টা আসনে তৃণমূলই তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, যদি তাই হয় তাহলে ইন্ডিয়া জোটে তো ধরে নেওয়া যায় যে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসকে যদি মাথায় রাখা হয়, তাহলে বাংলার প্রেক্ষিতেই মাথায় রাখা হবে। ডেফিনেটলি সেটা গুজরাটের প্রেক্ষিতে বা হিমাচল প্রদেশের প্রেক্ষিতে বা অন্ধ্রপ্রদেশের প্রেক্ষিতে নয়। তাহলে প্রথম থেকে এই জোট প্রক্রিয়াটায় পার্টিসিপেট করার দরকার কি ছিল? আমি বলবো, মানে আমার ইন্টারপ্রিটেশন হবে যে কংগ্রেস যে সুন্দরভাবে যে ফাঁদটাকে রেখেছে, সেখানে কিন্তু তৃণমূল এগিয়ে গেছে। দেখুন, লেফটও কিন্তু কংগ্রেসের সঙ্গে আলাদা লড়ছে কেরালায়, একটা সিটেও সমঝোতা হয়নি। কিন্তু লেফটের সেলিমরা একবারও বলছেন না যে কেরালায় আমরা শত্রু, আলোচনাতেই আসতে দিচ্ছেন না। কিন্তু তৃণমূল সেই ট্র্যাকটায় একদম সোজা ঢুকে গেল, সোজা ঢুকে গিয়ে বললো যে আমরা কারোর সঙ্গে জোটেনি। তো এই প্রশ্নটা বরঞ্চ তৃণমূলকে বেশি তার গ্রাউন্ডকে বোঝাতে হবে। বিশেষ করে আমার এখানে প্রশ্ন যে এটা কি ট্র্যাপে জাস্ট পড়ে যাওয়া, নাকি খুব সচেতন একটা সিদ্ধান্ত? বিশেষ করে যে একটু আগে বিমলদা বলছিলেন যে 22শে জানুয়ারি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা দিন ডেফিনেটলি, এবং সেখানে যখন আমরা দাঁড়িয়ে, এক সেকেন্ড সুমনদা, যখন আমরা রাম মন্দির একদিকে দেখেছি, অন্যদিকে সংহতি মিছিল দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কড়া একটা টুইট তার আগের দিন দেখা গেছে, সব মিলিয়ে কি এই রাজ্যে সরাসরি রাজনৈতিক পোলারাইজেশন, সেটার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত? না, আমার মনে হয় না সেই পোলারাইজেশনের সুবিধা শুধু তৃণমূল নিতে চাইছে। তৃণমূলের যেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বড় চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মানে অনেক সময় সিদ্ধান্ত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই স্টেট কংগ্রেসের অধীর চৌধুরীদের সঙ্গে স্বচ্ছন্দ নন, এবং সেই স্বাচ্ছন্দ্যটাকে কিভাবে হাইড করতে হয়, যেটা কেরালায় হচ্ছে বা অরবিন্দ কেজরিওয়াল যেটা করছেন, সেই পলিটিক্যাল মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন না। শি টুক এ স্ট্রেট কাট অ্যাটিটিউড যে আমি পশ্চিমবাংলায় কোনো জোট রাখবো না। শান্তনুদা, তাহলে দরকার কি ছিল? এতগুলো মিটিংয়ে যাওয়ার দরকার কি ছিল? যদি 42টা আসনেই ধরবেন বলে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তাহলে মিটিংয়ের প্রথম কথা আমি আবার বলছি, এই দুটো এজেন্ডা সম্পূর্ণ আলাদা। ন্যাশনাল ইস্যুর সাথে স্টেট ইস্যু আপনি কনফিউজ করলে চলবে না। কংগ্রেস সারা ভারতবর্ষে 300টা আসনে লড়ুক, সেটা আমাদের নেত্রী বারবার বলেছেন। আর কোথায় আপনারা লড়বেন? কারণ আমরা লড়বো না কেন? আমরা তো মেঘালয়ে লড়তে পারি, আমরা আসামে লড়তে পারি কেন? ডেফিনেটলি নয়। আমরা উত্তরপ্রদেশে লড়তে পারি। কংগ্রেসকে যদি জোট আলোচনায় রাখা হয়, তাহলে ডেফিনেটলি পশ্চিমবঙ্গকে ফোকাসে রেখে রাখতে হবে। 100বার ঠিক, এবং এটা মানতে হবে এই মুহূর্তে ভারতবর্ষের পার্লামেন্টের নিরিখে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলটার নাম তৃণমূল কংগ্রেস, এটা মাথায় রাখবেন। এবং সব মিলিয়ে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাকে বাদ দিয়ে আপনি ইন্ডিয়া অ্যালায়েন্স করতে, তাই এটা ভেবে দেখুন। আপনি যখন বললেন, তাহলে বলি 2019 সালে একা তৃণমূল কংগ্রেস শুধু বাংলায় লড়ে 34, আর আপনারা সারা ভারতবর্ষে লড়ে 44। সেই জন্যই তো বিজেপির এইভাবে আসার সুযোগটা হয়েছিল। আপনি নিজের কবর নিজে খুঁড়বেন না এই ধরনের কথাগুলো বলে, নিজের বিপদ নিজে ডাকবেন না। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। শুধুমাত্র বাংলা না, পাঞ্জাবেও ধাক্কা। সত্যি কি এই ইন্ডিয়া জোট তার বাস্তবায়নের পথে এগোচ্ছে, বা যদি এগিয়ে থাকেও তার কার্যকারিতা কতটা? ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়।
বাংলার পর পাঞ্জাবেও ধাক্কা। মমতার তৃণমূলের পর কংগ্রেসের হাত ধরতে রাজি হলো না কেজরিওয়ালের আপও। রাজ্যে রাজ্যে জোট নিয়ে জটের ফলে প্রশ্নের মুখে ইন্ডিয়া শিবিরের ভোট ভবিষ্যৎ। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই দুর্বল হচ্ছে ইন্ডিয়া শিবির। রাজ্যে রাজ্যে ভেস্তে যাচ্ছে জোটের সম্ভাবনা। জোট প্রশ্নে বুধবার জোড়া ধাক্কা খেল বিরোধী শিবিরের সবচেয়ে বড় দল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পর এবার কংগ্রেসের হাত ধরতে রাজি হলো না অরবিন্দ কেজরিওয়ালের আপও। লোকসভা ভোটের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছেন রাহুল গান্ধী। রাহুল বাংলায় পা রাখার আগেই এদিন মমতা সাফ জানিয়ে দিয়েছেন এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। লোকসভা ভোটে তার দল একা লড়াই করবে বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার মতো এদিন পাঞ্জাবে একলা চলো ডাক দিয়েছে আপ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ও আপ নেতা ভগবত মান স্পষ্ট করে দিয়েছেন পাঞ্জাবে 13টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রার্থীরা। देश में पंजाब बनेगा हीरो। 2024 में लोकसभा चुनाव में आम आदमी पार्टी के पक्ष में 13-0 हो सकता है। कोई उनके साथ बातचीत चल रही हो उस लेवल पे, लेकिन पंजाब में हम ऐसा नहीं करने वाले। पंजाब में कांग्रेस से हमारा कुछ। গত সপ্তাহেই চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে বিজেপিকে হারাতে জোট বেঁধে লড়াই করার কথা ঘোষণা করেছিল কংগ্রেস ও আপ। তারপরে মানের এই বার্তায় ইন্ডিয়ার অন্দরে ফাটল আরও চওড়া হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে নির্বাচনের সময় ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। অতএব এইরকম নীতিহীন, আদর্শহীন, কর্মসূচিবিহীন 27 জনের মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেল। যদিও রাজ্যে রাজ্যে আসন সমঝোতা নিয়ে ইতিবাচক বার্তাই দিতে চাইছে হাত শিবির। मैं जानता हूं कि अलग अलग स्टेट्स में चाहे हमारी लोकल यूनिट्स हों या क्षेत्रीय दलों की अलग अलग सोच हो सकती है और कहीं ना कहीं गिव एंड टेक हम लोगों को करना पड़ेगा। लेकिन जिसने जो कुछ भी कहा होगा मैंने सब देखा सुना है, लेकिन मैं ऐसा मानता हूं कि अंत में सब बैठ के अक्रॉस द टेबल बात करेंगे और सारी बातें सॉर्ट आउट हो जाएंगी। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই থেকে দিল্লি বিগত 8 মাসে বিরোধী শিবির ইন্ডিয়ার 4টি শীর্ষ বৈঠক হয়েছে। রাজ্যে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে দলগুলির মধ্যে আলোচনাও কম হয়নি, কিন্তু কোনো রাজ্যেই চূড়ান্ত রূপ নেয়নি বিরোধী জোট। এই পরিস্থিতিতে ইন্ডিয়া শিবিরের জোট ভবিষ্যৎ নিয়ে ঘনাচ্ছে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুমন, আর আদৌ এই ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা ইত্যাদি ইত্যাদি এসবের আর কোনো জায়গা থাকছে? কেরল, পাঞ্জাব, বাংলা 3 জায়গাতে জোটের কোনো ভবিষ্যৎ নেই। আর কি দেখুন, এটা তো ঘটনা। প্রায় 200-র উপরে সিটে কংগ্রেসকে একা লড়তে হবে সারা ভারতবর্ষে। আমাদের তৃণমূলের সঙ্গে জোট হোক বা আপের সঙ্গে জোট হোক, প্রথমেই তো আমি আপনাকে বলেছিলাম, আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে কিছু কিছু রাজ্যের তো প্রেক্ষিত আলাদা আছেই। কেরালে আছে, পাঞ্জাবে আছে, বাংলা আছে, এবং বিশেষ করে এই 3টে রাজ্য নিয়েও কিন্তু কংগ্রেস নেতৃত্ব বলেছিল যে এই 3টে রাজ্যের বিষয় আমাদের আলাদা ভাবনা চিন্তা করতে হবে, কারণ এই 3টে রাজ্যে এমন এমন দল ক্ষমতায় রয়েছে যে সেই রাজ্যে তাদের সঙ্গে আমাদের ডাইরেক্ট পলিটিক্যাল ফাইট রয়েছে। কিন্তু সর্বোপরি সর্বভারতীয় প্রেক্ষিতে এবং আজকের যা রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষে, যদি এই 3টে রাজ্যেও সার্বিক ইন্ডিয়া জোট না হয়, তাহলে ভোটের পরে আমরা ভাবনা চিন্তা করতেই পারি। অবশ্যই আমাদের টার্গেট থাকবে ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে দেওয়া, এই বিনাশকারী শক্তিকে সরিয়ে দেওয়া। কিন্তু বারবার যদি আমরা বাংলার প্রেক্ষিতে ফিরে আসি, যেটা নিয়ে আজকের প্যানেল ডিসকাশনটা, আমি একটা কথা মেনশন করতে চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো সমালোচনা না করে বলছি, কেন উনি ইন্ডিয়া জোটে গেছিলেন বা কেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে উনি উৎসাহী ছিলেন। সাগরদিঘি নির্বাচনের পরে যে ভোট প্যাটার্নটা আমরা দেখতে পেয়েছিলাম, যে বাম কংগ্রেসের দিকে সংখ্যালঘু ভোটটা শিফট হতে শুরু করেছে, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীত করেছিল। উনি নতুন করে আবার যাতে সংখ্যালঘু ভোট ওনার থেকে সরে না যায়, সেটাকে কনসলিডেট করার জন্যে বাম কংগ্রেস এবং নিজেদের সঙ্গে একটা অলিখিত টাই আপ করার চেষ্টা করেছিলেন। আমি খুব ধৈর্য ধরে শুনেছি, আশা করি আমারটাও ধৈর্য ধরে শোনা হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। সদ্য সমাপ্ত লোকসভা রাজ্যসভার অধিবেশনে, যেখানে রেকর্ড করে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল দুটো হাউস মিলে, সেইখানে হঠাৎ করে একদিন শ্রদ্ধেয় অধীর রঞ্জন চৌধুরী তিনি স্পিকারকে চিঠি লিখে দিলেন যে কংগ্রেস সাংসদদের সাসপেনশন উইথড্র করা হোক।
সে নিয়ে ইন্ডিয়ার মিটিংয়ে যখন বিরোধী নেতারা বসেছিল তুমুল বিক্ষোভ হয়েছিল। তিনি সবসময় নিজেকে সেফগার্ড করবেন। আমি একটু স্মরণ করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন বলেই 2011 সালের আগে প্রায় সাইনবোর্ডে পরিণত হতে যাওয়া কংগ্রেস আবার টিম করে জ্বলতে শুরু করেছিল। কিন্তু আপনাদের বিধায়ক সংখ্যার ওপর তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা নির্ভরশীল ছিল না। তৃণমূল একক শক্তিতে 184টা আসন পেয়েছিল। আর সেই কংগ্রেস যখন যারা 55,000 কর্মী খুন করেছে, যে সিপিএমের সাথে হাত মেলালো, সেই কংগ্রেস আজকে 2021 সালের বিধানসভায় শূন্য হয়ে গেল। শূন্য নিয়ে লাফালাফি করতে করতে বলছে আমার এতগুলো সিট চাই। আমি আবার বলছি, রাজ্যের ইস্যুর সাথে কেন্দ্রের ইস্যু গোলাবেন না। এবং এই রাজ্যে অধীর চৌধুরী, একটা ছোট্ট কথা বলতে হবে মৌপিয়া দেবী, 2019 সালের লোকসভা নির্বাচন, সেখানে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 4টে বিধানসভায় কংগ্রেস হারলো, 3টে বিধানসভায় কংগ্রেস জিতলো। টোটাল ভোটের ওপর অধীরবাবু জিতে হয়নি, অধীরবাবু জিতলেন। সেখানে বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীরবাবু জিতলেন লোকসভায় প্রায় 90,000 ভোটে। সেই বিধানসভা কেন্দ্রে 2021-এ বিজেপি জিতে গেল। অধীরবাবু সহযোগিতা ছাড়া বিজেপি সেখানে জিততে পারতো? সায়ন, আদৌ আর জোটের ভবিষ্যৎ আর দেখা যাচ্ছে? কি বলছো? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি সোজা দিল্লি। কি তুমি ধাক্কা টাক্কা বলছো? এ তো স্বচ্ছতা। কে ফেকদাড়ি মুখোশধারী যত মঞ্চ থেকে বেরিয়ে যাবে তত স্বচ্ছতা। যত ফেকদাড়ি ঘুমধারী লোকজন স্টুনচ অফ বিজেপি অ্যান্ড আরএসএস যত বেশি আশেপাশে থাকবে, আমরা প্রথম দিন থেকে বলেছি, যত বেশি আশেপাশে থাকবে তত বেশি মুশকিল। 1 নাম্বার। 2 নাম্বার, এই যে আমি হঠাৎ করে একটা ওয়ার্ড শুনলাম কার কাছ থেকে, এ রাজ্যে তৃণমূল জোট করছে না। তা কোথায় করবে? বিনয় মিশ্র যেখানে পালিয়ে গেছে কয়লা চুরি করে, ওখানে গিয়ে তৃণমূল জোট করবে? এ রাজ্যের বাইরে তৃণমূলের প্রাসঙ্গিকতা কোথায়? ফলত জোট আছে, বিজেপি বিরোধী লড়াই আছে, সেই লড়াইতে তৃণমূল নেই। কেন নেই? বিজেপিকে খুশি করতে হবে। কেন খুশি করতে হবে? এই যে তৃণমূলের প্রতিনিধি বললেন, আমাদের এত নেতাদেরকে ডেকে পাঠাচ্ছে, ভাইপোকে ডেকে পাঠাচ্ছে, অমুককে ডেকে পাঠাচ্ছে, তমুককে ডেকে পাঠাচ্ছে, শেষ অবধি আর পড়ছে না, ডাকছে, পড়ছে না। এই যে দেখো শেষ 21 দিন শাহজাহান নিয়ে চলে গেল। আপনার বলবার সময় তো কেউ মাঝখানে বলেনি। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এই যে 2024 সালে আমরা পদার্পণ করলাম, 2014 থেকে চলে আসছে সারদা রোজভ্যালির মামলা। সারদা রোজভ্যালির মামলার আজ অব্দি নিষ্পত্তি করে উঠতে পারলো না। যারা জেল খেটে আসলো তারা আজকে কেউ সাংসদ, কেউ বিধায়ক, বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। একটা কোনো দুর্নীতির মামলায় তৃণমূলকে আজ অব্দি কড়া শিক্ষা মাথা পর্যন্ত দিয়ে যেতে পারলো না। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিট দিল ইডি, দিয়ে বলে দিল মাথার নাম পার্থ চ্যাটার্জি। এতদিন তো আমরা জানতাম মাথার দিকে কালীঘাট। আমি শেষ করছি খালি একটাই কথা দিয়ে, এখানে বিজেপির খুব গায়ে লেগেছে। বিজেপি বলছে 22শে জানুয়ারি পর থেকে দেশের রাজনীতি সব কিছু পাল্টে গেছে। স্বাভাবিক, 22শে জানুয়ারি বিজেপি ধর্মকে রাজনীতি সেন্ট্রাল ইস্যু করতে চেয়েছে। মমতা ব্যানার্জিও কলকাতার বুকে এসব অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান সব কিছু ভুলিয়ে দিয়ে সংগতি যাত্রার নাম করে ধর্মকে মিড সেন্টারে নিয়ে এসেছে। বিমলদা, বামেদের এই অভিযোগটা বারবার যে তৃণমূল কংগ্রেস যা কিছু করছে সেটা বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্যই করছে এবং এটা স্ক্রিপ্টেড। না, প্রথমত সায়নের একটা বাংলা ঠিক হলো না, বিজেপির গায়ে আবার লাগবে কেন? আমরা রাম মন্দির তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করে আমাদের আবার গায়ে লাগবে কেন? আমরা তো পজিটিভ জায়গায় আছি, গায়ে লাগা শব্দটা একটু নেগেটিভ ওভারটোন রয়েছে, সুতরাং ওই বাংলা শব্দটা ব্যবহার ঠিক হয়। আমি বলছি ভারতীয় জনতা পার্টি, তারা রাম মন্দির তৈরি করলো, তারা রাম মন্দির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক সেকেন্ড, আমরা আজকে রাম মন্দির নিয়ে আলোচনা করছি না, আমরা আজকে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। সবাই ছেড়ে দিয়েছে, পুরী ছাড়া সবাই ছেড়ে দিয়েছে, তাহলে পুরী ছাড়া সবাই ছেড়ে দিয়েছে, সবাই ওই বামেদের গালে 3 থাপ্পড় মেরেছে। কেউ বলেন আমি এবার আসল কথা বলি, আমি বলি রাজনৈতিক আমরা কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করবো, সে কথা রেখেছি। এবার আসল কথা বলি, আমরা একটা কথা বলি, আসল কথা উত্তরটা আমি দিচ্ছি, আমাকে উত্তর না দিতে দিলে আমি কি করব। সেটা হচ্ছে বিজেপির কি ক্ষমতা মৌপিয়া, যাকে পারছি আমাদের দালাল স্টুজ সব বানিয়ে ফেলছি। আমরা কংগ্রেসকে বানাচ্ছি, তৃণমূল অভিযোগ করছে, আবার সিপিএম অভিযোগ করছে আমরা ইয়ে করছি, তৃণমূলকে বানাচ্ছি, আবার এরা সবাই অভিযোগ করছে বামের ভোট রামে গেছে। বিজেপি যদি এত পাওয়ারফুল হয়ে থাকে, এবং সত্যি পাওয়ারফুল হয়েছে, ওরা বিভিন্ন জায়গায় ঠিক কথাটা বলে ফেলছে, এটা পরিষ্কার ওরা হারার জন্য লড়ছে। এ তো মানে হারার লড়াই। এই যে বলছিল একটু আগে প্রথমে ইয়েতে কথা হয়েছিল ভোট কাটোয়া পার্টি, ইতিহাস রিপিট করে, হিস্ট্রি রিপিটস। যখন 2004-5 সালে বিজেপিকে ওই বামপন্থী এবং কংগ্রেসরা বলেছিল ভোট কাটুয়া পার্টি, ইতিহাসের চক্রটা এরকম, আজকে তারাই ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে, আগামী দিনে তৃণমূল ভোট কাটুয়া পার্টিতে পরিণত হবে, করে দেবো আমরা, একদম এখানে শপথ নিয়ে যাচ্ছি। সুমনদা, পাঞ্জাবেও
পাঞ্জাবেও আপ জানিয়ে দিল যে সমঝোতা হচ্ছে না, তাহলে জোটের ভবিষ্যৎটা কি? না, এরকম ঘটনা ঘটবে, কারণ হচ্ছে দেখুন, আবার দিল্লিতে আপের সাথে কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত, আবার হরিয়ানা এবং গুজরাটে কংগ্রেসের সঙ্গে আপের সমঝোতা চূড়ান্ত। যেখানে যার স্ট্রেংথ বেশি আছে সেখানে সে আর্ম টুইস্টিং করবেই। এটাই ইন্ডিয়া জোটের মানে যে কোনো এই ধরনের জোটের চরিত্র কিন্তু সবসময়। এটাতে জনমানসে, যেটা সুমনদা, এক সেকেন্ড সুমনদা, এতদিন ধরে কি আলোচনা হচ্ছিল যে জোটের কথা যখনই এসেছে একটা খুব বড় যুক্তি শুধুমাত্র বিজেপির নয়, রাজনৈতিক মহলের একাংশেরও, যে কোয়ালিশন গভর্নমেন্ট, যেমন আমরা সাকসেসফুল কোয়ালিশন গভর্নমেন্ট আমাদের দেশে দেখেছি, আবার তেমনই কোয়ালিশন গভর্নমেন্ট যদি নড়বড়ে হয় তাহলে তার জন্য কি নীতিপঙ্গুত্ব হয় সেটা দেখা হয়ে গেছে এবং তার স্মৃতি এখনো টাটকা। যদি এখন থেকে জোট নিয়ে যদি এত আর্ম টুইস্টিং হয় তাহলে জনমানসের তার পারসেপশনটা কি হবে? দেখুন, সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে ফাইনালি জোটটা কতটা, মানে ইলেকশনের পরে কার হাতে কতটা আসন। আপনি যেটা বললেন সেই প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। একই সঙ্গে যেমন আমরা দেবগৌড়া গুজরালের গভর্নমেন্ট দেখেছি, আবার নরসিমা রাওয়ের গভর্নমেন্ট দেখেছি, যার মতো ইকোনমিক রিফর্মস 10 বছরেও নরেন্দ্র মোদী করে উঠতে পারেননি। তেলের দাম কমানো তো ভুলেই যান, যে রাম মন্দিরের পরে মানে ঊর্জা থেকে তেলের দাম কমে যাবে। আমি আজ সকালে পেট্রোল ডিজেল কিনতে গিয়ে দেখিনি। তো তাহলে ইট অল ডিপেন্ডস আপনি আপনার যে পলিটিক্যাল ন্যারেটিভটা কিভাবে সেট করছেন। অর্থাৎ অবশ্যই বিজেপি চাইবে যে আমাদের নেতা মোদি, আমরা রাম মন্দির, আর অবশ্যই লেফট বা কংগ্রেস চাইবে যে মূল্যবৃদ্ধি, চাকরি কত হলো। এই কোন ন্যারেটিভটা ফাইনালি ভারতবর্ষের ভোটাররা নেবে তার উপরই পুরো ডায়নামিক্সটা নির্ভর করে আছে। আমি একজন এই পলিটিক্যাল অ্যানালিস্টকে আমি একটু অতীতটা খুঁজে দেখতে বলবো। ভারতের রাজনীতি যদি ঠিকঠাক আরেকটু স্টাডি করেন, আপনি দেখবেন যে শক্তিশালী সরকারের দিকে ভারতের মানুষদের বরাবরই একটা আকর্ষণ ছিল। যখনই একটা নীতিপঙ্গুত্ব হয়েছে ভারতের মানুষ কিন্তু সাফার করেছে। ফলে ইন্দিরা গান্ধী এতদিন শাসন চালিয়ে গেছিলেন এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু এই শক্তিশালী সরকার নিয়ে এগিয়ে যাবে। আপনি একটু ইতিহাসের দিকে তাকান, তারপর আপনার হয়তো ভাবনাটা বদলাবে। আমি একটু উত্তরটা দিই। হ্যাঁ সুমনদা, তাহলে তো আবার আমাদের জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীতে ফিরে যাওয়া উচিত। আপনারা যে বাজপেয়ী সরকার চালিয়েছিলেন, আমি আপনার কথার সময় উত্তর দিইনি, আপনারা নিজেরা কন্ট্রাডিক্ট করেন। তাহলে বলুন যে বাজপেয়ী খারাপ প্রধানমন্ত্রী ছিলেন। সুমনদা, বিমলদা, আমার মুখে কথা বসাবেন না, আমি বলিনি ওটা। আমার কথা হচ্ছে এখানে যে আলোচনা উত্থাপিত হলো তার সর্বকথা হচ্ছে এটাই, অনেক বেশি জোট শরিক যদি হয়ে যায়, নীতিপঙ্গুত্ব হয়, দেশ চালাতে অসুবিধা হয়। তা বিজেপি তো এই মুহূর্তে কোনো জোটের শরিক নয়, বিজেপিকে তো কারোর ওপর অপেক্ষা করতে হচ্ছে না। তা বিজেপি বলেছিল কালো টাকা দেশের বুকে ফিরিয়ে আনবো, পেট্রোলের দাম 50 টাকা করব, ডিজেলের দাম 45 টাকা করব, রান্নার গ্যাসের দাম 400 টাকা করব। কিসের জন্য কোন কারণে আজকে রান্নার গ্যাসের দাম 1150? কিসের জন্য কোন কারণে পেট্রোলের দাম 106? কিসের জন্য কোন কারণে আজকে ডিজেলের দাম 91 টাকা? বিজেপি উত্তর দিতে পারবে? ইট ইজ নট অ্যাবাউট এনি কোয়ালিশন, ইট ইজ অল অ্যাবাউট আপনি কোন নীতি নিয়ে দেশকে চালাতে চাইছেন। খুব সংক্ষেপে শান্তনু। আচ্ছা, আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সে যদি 28টা পার্টি থাকে, ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে 38টা পার্টি। তাহলে আপনি আমাকে বলুন তো, আমাদের এখানে সিট শেয়ারিংয়ে যথেষ্ট দেরি হচ্ছে, নিশ্চয়ই তার জন্য সিংহভাগ দায়িত্ব কংগ্রেসের। কিন্তু বিজেপি তাহলে এই 3টে রাজ্যে জেতার পরে মুখ্যমন্ত্রী ঠিক করতে এত সময় কেন নিল? তার উত্তরটা কে দেবে? তার উত্তরটা বিজেপি প্রতিনিধির কাছে আছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিজেপি বুঝতে পেরেছে এই রাম মন্দির কাট খেলে আদবানিকে, মুরলীমোহন যোশীকে, উমা ভারতীকে বাদ দিয়ে পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার অনৈতিকভাবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেও ভোট বৈতরণী পার করতে পারবে না। তাই তারা উঠে পড়ে লেগেছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে আক্রমণ করো। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কত টাইম নিয়েছে সেটা আমি ঘন্টা উনি মাপুন। এইটুকু বলি, ভারতীয় জনতা পার্টি সেই দল যে দলের মুখ্যমন্ত্রী দলের পোস্টার মারা লোক হতে পারে, কোন রাজা মহারাজা পিসি ভাইপো হয় না। বর্তমানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, সেই গাড়ি দুর্ঘটনায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কপালে চোট পান এবং তিনি কলকাতায় এসে যে কথা জানিয়েছেন সেটা অত্যন্ত সিরিয়াস। প্রায় 200 কিলোমিটার বেগে কোনো গাড়ি সেটা সামনে এসে গিয়েছিল এবং যে সময় তার গাড়ির চালক অর্থাৎ মুখ্যমন্ত্রীর গাড়ির চালক যদি সেই মুহূর্তে ব্রেক না কষতেন তাহলে গাড়ি চুরমার হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি মারা পর্যন্ত যেতে পারতেন। এখানে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে
এত স্পিডে একটা গাড়ি চলে এলো, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কনভয়ের সিকিউরিটি ব্রিচ নয়? মুখ্যমন্ত্রী কি বলছেন একটু শোনাবো। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, গাড়িটাকে আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত, এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যখন সারা মাথাটা পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে কাজটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি, যখন লোক দাঁড়িয়ে থাকে, কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ ছুটতো, পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিছু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল বলে কোনো রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে, আমি ওষুধ খেয়েছি, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। না আমি হসপিটালে। কার গাড়ি এত স্পিডে চলে এলো মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ আধিকারিকরা, তারা কি করছিলেন? এত ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কেন সেই গাড়িকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কারণ এটা অত্যন্ত বড় একটা সিকিউরিটি ব্রিচ। ছোট্ট একটা বিরতির পর এর সঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শান্তনুদার কাছে যাবো। শান্তনুদা, আজকে যে সময় এই ঘটনাটা ঘটেছে সেই সময় এই ঘটনাটার যে সিরিয়াসনেস হয়তো ততটা বোঝা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চোট লাগা অবস্থায় ফিরে এসে কাজ করেছেন এবং তারপর তিনি যে কথা বলেছেন আজকে রাজভবন থেকে বেরিয়ে, অত্যন্ত সিরিয়াস। কি করে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এরকম দ্রুত গতির একটা গাড়ি চলে আসে? দেখুন, বাংলার 11 কেন এখনো পর্যন্ত ওই গাড়িকে চিহ্নিত করা হলো না? দেখুন, বাংলার 11 কোটি মানুষের সিংহভাগের আশীর্বাদ শুধুমাত্র ভোটের ব্যালটেই প্রতিফলিত হয় না, সাধারণ মানুষের অকৃপণ আশীর্বাদ আছে বলেই আজকে এত বড় একটা দুর্ঘটনা থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনোভাবে রেহাই পেয়েছেন এবং তিনি নিজে বলেছেন যে পুলিশ তদন্ত করছে, পুলিশ গাড়িটাকে চিহ্নিতকরণের কাজ করছে, ইনভেস্টিগেশন প্রপার হোক। আপনি জানেন আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট মানবিক, তিনি ওরকম প্রতিহিংসা পরায়ণতা কখনোই করেন না যে এরকম কেন হয়েছে, এখনই তাকে ধরো, তাকে অ্যারেস্ট করো, তাকে এমুক করো তমুক করো। তিনি বলেছেন পুলিশের কাজ পুলিশ করবে, পুলিশ ইনভেস্টিগেট করছে, পুলিশ নিশ্চয়ই বিষয়টা দেখবে। সায়ন, না, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার দ্রুত সুস্থতা কামনা করছি, কিন্তু 2-3টে কথা। এক নম্বর, উনি ওনার তৈরি করা যা রুল, এই যে নো হেলমেট নো পেট্রোল, কিছুদিন আগে এই যে সংগতি মিছিল না কি হলো, আমরা দেখলাম স্কুটির পিছনে উনি হেলমেট না পরে ঘুরে বেড়াচ্ছেন। আজকে উনি বললেন যে ড্যাশবোর্ড আমার মাথায় এসে লেগেছে, তার মানে ওনার কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ধরে নিতে হবে উনি সিট বেল্টটুকু পরেছিলেন না। যদি উনি তো ড্যাশবোর্ডের দিকে জানি, ড্যাশবোর্ড এগিয়ে এসেছে, ড্যাশবোর্ডে তো আর দেখো, আমি এইটা নিয়ে হাসি মজাক একদম করতে চাই না, ড্যাশবোর্ডের তো প্রাণ নেই যে ড্যাশবোর্ড ঠেলে এগিয়ে এসছে, ফলত উনি সিট বেল্ট পরেছিলেন না। আমাদের কথা, উনি একটি দামি এক্সইউভি গাড়িতে ঘোরেন, উনি মুখ্যমন্ত্রী, তার জন্য ঘুরতে পারেন নিরাপত্তার জন্য। মুখ্যমন্ত্রী কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রী, আরে বাবা এটাকে ক্রিটিসাইজ করিনি শান্তনুদা, প্লিজ। আমি বলছি মপিয়াদি, উনি মুখ্যমন্ত্রী, উনি ওনার একটা বিশাল বড় কনভয়ে যান, উনি একটি বড় গাড়িতে চড়েন, ওনার ড্যাশবোর্ড মাথায় এসে লাগতে পারে। তুমি মৌপিয়ানন্দী, তুমি যে গাড়িতে চড়ো সেই গাড়ির হাফও তো নয়, তাহলে একই ঘটনা রোড সেফটির ক্ষেত্রে যদি তোমার আমার ক্ষেত্রে হয়, তাহলে আমাদের তো আর ড্যাশবোর্ড মাথায় এসে লাগার উপক্রম থাকবে না, আমরা তো সোজা উপরের দিকে চলে যাব। ফলত পশ্চিমবাংলার বুকে রোড সেফটির কি অবস্থা, এসএসকেএম এ চিকিৎসার কি অবস্থা, ডাক্তারি না করতে পেরে ওনার প্রাণ চলে যায়, নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর কনভয়ের যদি সিকিউরিটি ব্রিচ হয় সুমনদা, এবং যেটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন স্বয়ং, আমরা সবাই অত্যন্ত স্বস্তির কথা যে এরকম কিছু হয়নি। তিনি বলছেন যে গাড়িটা চুরমার হয়ে যেত এবং আরও যে কথাগুলো বলার নয় সেই কথাও তিনি মেনশন করেছেন, যে তিনি বলছেন তিনি আশঙ্কা করছেন যে মারা যেতে পারতেন। না, মানে সায়ন যেখানে শেষ করলে আমি সেখান থেকেই শুরু করব। তাহলে হোয়ার ইজ আওয়ার রোড সেফটি?
সেফটি, আমাদের ট্রাফিক স্ট্রাকচারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আজকে আমার গাড়ির সঙ্গে, আমার তো ছোট্ট গাড়ি, অত বড় গাড়ি নয়, তাহলে আমার আজকে কি হতো? মুখ্যমন্ত্রীর খুব ভালোভাবে দেখা উচিত, এবং ওনার যে ডাইরেক্টর অফ সিকিউরিটি রয়েছে ওনার, হ্যাঁ, তাদের তো আরো একটু সচেতন হওয়া উচিত, কারণ উনি বাংলার মুখ্য প্রশাসক। না, মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা সবাই একমত, মুখ্যমন্ত্রীর হাই সিকিউরিটি দেওয়া উচিত। কিন্তু আমার না কতগুলো জিনিস ঠিক বুঝে উঠতে পারছি না। হয়তো আমার গাড়ি ফাড়ি অতটা চড়ি না, আমি বুঝি না, আমি বাসের ট্রামে যাতায়াত করি, সাধারণ মানুষ। এখন গাড়ি 200 কিলোমিটার দিয়ে এসে মেরে দিল, মানে না মারেনি, খুব এত স্পিডে যাচ্ছিল। উনি বলছেন যে ওনার গাড়ির যে ড্রাইভার, ওনার গাড়ির যে চালক, তার যে আমি বোঝার চেষ্টা প্রেজেন্স অফ মাইন্ড, তার যে রিফ্লেক্স, আমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরা যাক আমি গাড়ি এই দিকে যাচ্ছি, উল্টো দিকে গাড়িটা এসে বেরিয়ে না না না, একটা গলি থেকে বেরোচ্ছিলেন, আচ্ছা, একটা গলি মানে ছোট রাস্তা দিয়ে বেরোচ্ছিলেন, হাইওয়েতে বেরোচ্ছিলেন, সেই সময় জোরে। ভারতের কোন রাস্তায় 200 কিলোমিটার বলে বিষয়ত, যে রাস্তায় উনি আসছেন সেটা একটা প্রশ্ন। একটু এদিক ওদিক হতে পারে, 180 কি সম্ভব? আমি কোনো গাড়িতে চাপিনি 180 কিলোমিটার জোরে চালাই, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গাড়ি চড়েন না, না না, আমি দু একজন এরাই তো চড়াই, এরাই আমাকে নিয়ে আসে টাসে, এখানে ওখানে নিয়ে যায়, সেই জন্য এদের গাড়ি চড়ি, এখানকার গাড়ি চড়ি, দু একটা গাড়ি ভাড়া করি, দু একটা গাড়ি ভাড়া করি। আর লাস্ট কথা সেটা হচ্ছে, নির্বাচনের আগে অন্তত নির্বাচনে দেখে না হয়, আবার ব্যান্ডেজ বাঁধা থাকবে, নির্বাচনের পর ব্যান্ডেজটা খুলে যাবে, এটা যেন না হয়। আমার একটা লাইন আছে, আমি বলছি গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত। তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে যা ঝগড়া লেগেছে, কে মুখ্যমন্ত্রীর উপর আঘাত করতে চাইছে, তৃণমূলের ভেতরের লোক কিনা, এই নিয়ে তদন্ত হওয়া উচিত। এই নিয়ে তদন্ত হওয়া উচিত। মমতা ব্যানার্জি কি দলের মধ্যে আক্রমণ করছে? সুমানদা, আমরা দেখেছি শেখ শাহজাহানকে নিয়ে এখনো পর্যন্ত টালবাহানা চলছে, এখনো পর্যন্ত পুলিশ শেখ শাহজাহানের হদিশ পায়নি। মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এরকম একটা গাড়ি চলে এলো যেটা থেকে বিপর্যয় হয়ে যেতে পারতো, সেই গাড়িটার জন্য এখনো পর্যন্ত পুলিশ কি করলো? আটক করা হয়েছে সেই গাড়ি, ব্যবস্থা নেওয়া হয়েছে সেই চালকের বিরুদ্ধে, কোনো অভিসন্ধি আছে কিনা সেটা দেখা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে মেনশন করেছেন যে বিএসএফ এর পোশাক পরে তার বাড়িতে কিছুদিন আগে লোক চলে গেছিল, আমরা জানি সেটা। দেখুন মৌপিয়া, আপনি যে প্রশ্নটা করছেন, মুখ্যমন্ত্রী তো সাধারণ নাগরিক নন, তিনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা আগে স্যানিটাইজ করার কথা। যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা আমি চিনি, সেই জায়গাটা আমি চিনি। গোদার মাঠ দিয়ে উঠে ওনাকে জিটি রোডে উঠতে হবে। তো যেখানে উনি জিটি রোডে উঠবেন সেখানে কেন ওনার মানে যিনি সিকিউরিটি চিফ পীযূষ পান্ডে আজ সকাল থেকে বর্ধমানে ছিলেন, তো পীযূষ পান্ডে বা বর্ধমানের পুলিশ সুপার কি করছিলেন? এটা তো মানে রসিকতার বিষয় নয়। দেখুন, যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি সেটাই বিশ্বাস করব, কারণ তিনি মুখ্যমন্ত্রী। তিনি যা বলেছেন, ইট ইজ এ সিরিয়াস সিকিউরিটি ব্রিচ। আমি সায়নের রাজনৈতিক প্রশ্নকে এই মুহূর্তে সামনে আনছি না, আমি জাস্ট এই প্রশ্নটাই আনতে চাইছি যে কারা মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে কনভয়েতে গাড়ি ঢোকালো। এবং এটা তো সত্যি কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যারা আমরা কোনো সময় চড়েছি তারা সবাই জানি শি ইজ ভেরি অ্যালার্ট। উনি অ্যালার্ট ছিলেন বলে উনি প্রাণে বেঁচে গেছেন। কিন্তু এই যে সিরিয়াস সিকিউরিটি থ্রেট, বর্ধমানের পুলিশ সুপার, ওনার সিকিউরিটি চিফ পীযূষ পান্ডে, যিনিও আগে একসময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন, পীযূষ পান্ডে কি করছে? এবং আই এগ্রি টু দ্য পয়েন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে দুটি ঘটনায় অভিযোগ করলেন। একটি এসএসকেএম, যেখানে তার চিকিৎসা ঠিক হয়নি, আমরা তারপরেও দেখিনি যে এসএসকেএম এর সুপারের কিছু হয়েছে। আমার ধারণা শান্তনুদা ওই বক্তব্যটার সাথে একমত হবেন। এবং আজকে পীযূষ পান্ডে কি করে এটা অ্যালাউ করলেন যে মুখ্যমন্ত্রীর রুটে একটা গাড়ি, মুখ্যমন্ত্রী যা বলছেন 200 কিলোমিটার গতিতে ঢুকে এসেছিল, সেটা 200 যদি নাও হয়, কিন্তু যদি 100 কিলোমিটার হয়, প্রধানমন্ত্রী তো ছিল। এবং আমরা জানি, আমরা যদি বাইপাস দিয়েও যাতায়াত করি, যদি মুখ্যমন্ত্রীর মতো ভিআইপি মুভমেন্ট থাকে তাহলে গাড়ি নিয়ন্ত্রণ করা হয়, ওখানে কেন নিয়ন্ত্রণ করা হলো? অ্যাবসলিউটলি, ওই রাস্তাটা এখানেই শেষ করতে হবে। আমরা তাকিয়ে থাকবো যে প্রশাসন এই সম্পর্কে কি ব্যবস্থা নেয়, কারণ অনেকগুলো ঘন্টা কেটে গেছে। কি উদ্দেশ্যে, কি অভিপ্রায়ে, কোন গাড়ি, কার গাড়ি এইভাবে চলে এলো? শুধুমাত্রই ভুলবশত নাকি অন্য অভিসন্ধি ছিল? আমরা আশা করবো তার উত্তর পাওয়া যাবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।